যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে ১৫০০ ফ্লাইট বাতিল, দেরিতে ছেড়েছে অন্তত ৬,০০০ ফ্লাইট। ভ্রমণ মৌসুমে বিড়ম্বনায় যাত্রীরা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ মাস পরও গাজায় ইসরায়েলি সহিংসতা অব্যাহত, ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের সাথে বাড়ছে নিহতের সংখ্যা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান। এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্বেতাঙ্গদের ওপর নিপীড়ন এই সিদ্ধান্তের কারণ, দাবি ট্রাম্পের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। যুক্তরাষ্ট্রের চলমান শাটডাউনের কারণে প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া অন্তত ৬,০০০ ফ্লাইট ইতোমধ্যে দেরিতে ছেড়েছে। এমনই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকার ও ফ্লাইট অ্যাওয়্যার। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন চলছে। এর ফলে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলে। কর্মী স্বল্পতা মোকাবেলায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA ৪% ফ্লাইট কমানোর জন্য একটি জরুরি আদেশ জারি করেছে। পরিস্থিতি এভাবে চলমান থাকলে আগামী সপ্তাহে ২০% ফ্লাইট কমানো হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন ডেফি। বাজেট পাসকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে নিয়মিত নন। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট আওয়ার বলছে, গেল শুক্রবার ৭,০০০ ফ্লাইট দেরিতে ছাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। কংগ্রেসে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারেননি। আর আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শার্লট ডগলাস আন্তর্জাতিক, নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক, শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে জন এফ কেনেডি, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রায় ৩ ঘন্টা দেরিতে ফ্লাইট ছাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি উপলক্ষে ভ্রমণের মৌসুম চলছে। এ কারণে বিমানবন্দরগুলোতে ব্যস্ততা বেশি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বলছে, শনিবার দেশের ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ৪% ফ্লাইট বাতিল করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। শাটডাউন শেষ না হলে ১৪ নভেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ১০% পৌঁছবে। ইমরুল হাসান, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ মাস পরও অব্যাহত রয়েছে ইসরায়েলি সহিংসতা। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের সাথে সাথে বাড়ছে নিহতের সংখ্যা। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৯,০০০ ছাড়িয়েছে। জানা যায়, নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে গেল মাসে অন্তত ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থায় জরুরি চিকিৎসা প্রয়োজন ব্যক্তিদের সরিয়ে নেয়ার জন্য গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শনিবার এক বিবৃতিতে এমনটি জানায় সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল অ্যানোনি। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আরব নিউজ। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায় ইসরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম CBS নিউজ। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের উপর নিপীড়ন এই সিদ্ধান্তের কারণ বলে দাবি করেন ট্রাম্প। এটিকে চরম মানবাধিকার লঙ্ঘন বলেও আখ্যা দেন তিনি। বলেন, এই মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকা পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এই সম্মেলনে যোগ দেবেন না। এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফ্রিকানদের শুধুমাত্র শ্বেতাঙ্গ জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করা ইতিহাস বিরোধী এবং এই জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময় শনিবার তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। এই সফরের একদিন আগে তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয় ওয়াশিংটন। এদিকে গত বছর বিদ্রোহী বাহিনীর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সোমবার তার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে 1946 সালে সিরিয়ান স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে সরকারি সফর এটি। অন্যদিকে সারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জনগোষ্ঠী ইসলামিক স্টেট IS বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিকে স্বাক্ষর করবেন বলে অনুমেয় বক্তব্যে দেয় যুক্তরাষ্ট্রের সিরিয়ান বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। সীমান্ত সংঘাত ইস্যুতে আবারও পাকিস্তানকে দায়ী করে কথা বলল আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এমন অভিযোগ করেন আফগানিস্তানের শাসক গোষ্ঠী। তবে তারা জোর দিয়ে বলেছে, সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পরও কাতারের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকবে। পাকিস্তান বলছে, আফগান তালেবান 2021 সালের দোহা শান্তি চুক্তি অনুযায়ী সন্ত্রাসবাদ রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। কাতার ও তুরস্কের মধ্যস্থতাতেও অচলাবস্থা কাটেনি পাকিস্তান ও আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মধ্যে। সীমান্ত সংঘাত নিয়ে ইস্তাম্বুলে দফায় দফায় শান্তি আলোচনা করছিল পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবারও আলোচনা চলছিল, কিন্তু কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়। এর কিছুক্ষণ পর তালেবান জানায়, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘাত হয়েছে। এতে কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। 2 দিনের আলোচনা আন্তরিকতার সঙ্গে হয়েছে দাবি করে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দেন। এতে তিনি বলেন, কাবুলের প্রত্যাশা ছিল সমাধানে পৌঁছানোর জন্য বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব উপস্থাপন করবে ইসলামাবাদ। এছাড়া আলোচনার সময় পাকিস্তানের পক্ষ নিজেদের নিরাপত্তা সংক্রান্ত সব দায়িত্ব আফগান সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মুজাহিদ। অথচ একই সঙ্গে পাকিস্তান আফগানিস্তান কিংবা নিজেদের নিরাপত্তা কোনোটারই দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি বলে জানান তিনি। এ সময় মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান আলোচনায় দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। এর ফলে আলোচনায় কোনো ফলাফল আসেনি। পরে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জোর দিয়ে বলেন, তালেবান অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি এবং তা আগের মতোই বহাল থাকবে। পাকিস্তান সরকার মুজাহিদের এই বক্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসলামাবাদ জানায়, শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হলেও কাতারের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে যাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 9 অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে এ পর্যন্ত 50 বেসামরিক নাগরিক নিহত ও 447 জন আহত হয়েছেন। এছাড়া কাবুলে বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত হন। ওই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগানিস্তান। পাকিস্তানি সেনাবাহিনী বলছে, সংঘর্ষে তাদের 23 সেনা নিহত ও 29 জন আহত হয়েছেন। তবে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার কোনো তথ্য তারা উল্লেখ করেনি। আরাফাত ইয়াসার, RTV। বিশ্বজুড়ে আলোচিত ইতালীয় শিল্পী মারিজিও ক্যাটেলানের তৈরি 18 ক্যারেটের স্বর্ণের টয়লেট আমেরিকার নিলামে উঠেছে। 102 কিলোগ্রাম বিশুদ্ধ স্বর্ণের এই শিল্পকর্ম বিক্রির জন্য আগামী 18 নভেম্বর তোলা হবে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোটেবিসের মঞ্চে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী আরাফাত ইয়াসার।
নিউ ইয়র্কের ম্যানহাটনে উঠছে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী এক শিল্পকর্ম, সম্পূর্ণ 18 ক্যারেট স্বর্ণে তৈরি টয়লেট, যার নাম আমেরিকা। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের এই আলোচিত সৃষ্টিটি 102.1 কিলোগ্রাম খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোটেবিজ জানিয়েছে, আগামী 18 নভেম্বর তাদের নতুন সদর দপ্তর ব্রয়ার বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম। প্রারম্ভিক দর ধরা হয়েছে সেদিনকার স্বর্ণের বাজার মূল্যের ভিত্তিতে, যা এখন প্রায় $9.72 মিলিয়ন। যদিও এতে কোনো গ্যারান্টি নেই, তবুও স্বর্ণের দামে এটি বিক্রি নিশ্চিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি। 2016 সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল স্বর্ণের এই টয়লেট। দর্শকের জন্য এটি উন্মুক্ত ছিল। সেখানে কয়েক মাসে 1 লাখেরও বেশি মানুষ এই অভিনব শিল্পকর্মটি দেখতে এসেছিলেন। তবে আলোচনার পাশাপাশি এটি ঘিরে ছিল বিতর্ক ও রহস্য। 2019 সালে ইংল্যান্ডের ব্লেইনহেইম প্যালেসে প্রদর্শনের সময় টয়লেটটি চুরি হয়। তখন এর মূল্য ধরা হয়েছিল প্রায় $6 মিলিয়ন। পরে ধারণা করা হয় চোরেরা এটি কেটে স্বর্ণের টুকরো হিসেবে বিক্রি করে দেয়। যদিও কয়েকজনকে ওই ঘটনায় দণ্ডিত করা হয়, তবে চুরি যাওয়া সংস্করণটি আর কখনো উদ্ধার হয়নি। বর্তমানে নিলামে উঠছে একমাত্র অবশিষ্ট মূল সংস্করণ, যার মালিক যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার ও নিউ ইয়র্ক মেটসের মালিক স্টিভ কোহেন। শিল্পী ক্যাটেলানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। সোটেবিজের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, গুগেনহাইম প্রদর্শনের সময় থেকেই এটি আকর্ষণে পরিণত হয়েছে। এমন একটি শিল্পকর্ম নিলামে তোলার সুযোগ পাওয়া সত্যি গর্বের বিষয়। ধারণা করা হচ্ছে $5 মিলিয়ন তৈরি এই স্বর্ণের টয়লেট বিক্রি হলে স্টিভ কোহেন লাভ করতে পারে প্রায় দ্বিগুণ অর্থ। আর শিল্প জগতে আবারও নতুন ইতিহাস লিখবে মরিজিও ক্যাটেলানের এই সোনালী সৃষ্টিটি। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।